কি এই লিউপাস আগে প্লিজ বলুন আমাদের। যে কটা অটোইমিউন ডিজিজে মানুষের মৃত্যু ঘটতে পারে লুপাস তার মধ্যে একটা। কাউকে যদি আমরা সচেতন করার চেষ্টা করি, যেখান থেকে আমাকে বুঝতে হবে যে না এটা আমার স্বাভাবিক জ্বর নয় বা এটা আমার স্বাভাবিক ত্বকের সমস্যা নয়। উপসর্গগুলো বুঝতে গেলে মানে সমস্ত অটোইমিউন ডিজিজের একটা কমন ম্যানিফেস্টেশন হচ্ছে জয়েন্টে ব্যথা। তো রেস্ট করলে যে পেন বাড়ছে এবং অ্যাক্টিভিটিতে কমে যাচ্ছে, সেইগুলো কোনো না কোনোভাবে ইমিউন সিস্টেমের ত্রুটি বিচ্যুতির জন্য এই ধরনের জয়েন্ট সিমটমগুলো হয়। এবং লুপাস এমন একটা অসুখ, ও যদি না ট্রিট হয় খুব বেশি দিন কিন্তু একটা অর্গানে লিমিটেড থাকবে না। নমস্কার, আমি রেশমি। হেলথ ইম্প্যাক্ট বাংলার আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই সম্পর্কে যখন আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, তার আগে চিকিৎসকের সঙ্গেও আমরা কথা বলছিলাম, যখন এমন কিছু বিষয় যেগুলো নিজেও জেনেছি, এবার আপনাদেরকে জানাবো, যেটা বেশ চিন্তার কারণ। কেন বলুন তো? ধরুন আমরা প্রত্যেকেই অল্প বিস্তর ধরুন র্যাশ হওয়া, জ্বর হওয়া, ত্বকের কোনো সমস্যা, গাঁটে ব্যথা, এই যে সিমটমসগুলো খুব স্বাভাবিক সিমটমসের মধ্যে পড়ে। তো মানে প্রতিদিনই প্রায় কিছু না কিছু এগুলো আমাদের মধ্যে ঘটছে, কারোর না কারোর হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা সাধারণত ভাবি যে নিজেদের বাড়ির টোটকা বা আরও অন্যান্য কিছু দিয়ে এগুলো, এই ব্যাপারগুলো বোধহয় খুব স্বাভাবিক, খুব নর্মাল, তেমন কিছু হবে না। কিন্তু এই সিমটমসগুলো যে কত মারাত্মক কিছু, সেটাই আজকে জানাবো বলে আমরা আমাদের সাথে এই মুহূর্তে পেয়েছি চিকিৎসক রিউমাটোলজিস্ট ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়কে। প্রথমেই ডক্টর চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগত। নমস্কার। আর যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো, যেটা শুরুতে বললাম, সেটাকে বলে লিউপাস। এবারে এটা আমারই মতো আমার যে দর্শক বন্ধুরা রয়েছেন তারা অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেনও না। একটু আমাদেরকে শিক্ষিত করুন প্রথমে এটা বলে যে এই যে আমি শুরুতে বললাম না যে কিছু এমন সিমটমস দিয়ে এই জিনিসটার বহিঃপ্রকাশ ঘটে, যেটা আমরা মনে করি খুব স্বাভাবিক কিছু ঘটনা আমাদের জীবনে ঘটছে, কিন্তু সেটা যে লিউপাসের লক্ষণ, সেটা কিভাবে বুঝবো? কি এই লিউপাস আগে প্লিজ বলুন আমাদের। বেশ, জিনিসটা একটু বেসিকটা না বললে হয়তো সবারই কাছে আরও জিনিসটা খটোমটো হয়ে যাবে। লুপাস একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন কথাটা বুঝতে হবে। অটোইমিউন কথাটার মানে হচ্ছে যেখানে বডি নিজেই নিজের এগেনস্টে কিছু অ্যান্টিবডি তৈরি করছে। ঠিক। এইবার তাহলে বুঝতে হবে ইমিউন সিস্টেমটা কিভাবে কাজ করে। সো একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন তার ইমিউন সিস্টেমে ট্রেনিং হয়। এই ট্রেনিংটা ঠিক মিলিটারি ট্রেনিংয়ের মতন। মানে ওরা প্যাটার্ন রেকগনাইজ করতে শেখে যে এই জিনিসগুলো থাকলে এটা বডির ভেতরের জিনিস, এর বাইরে কিছু থাকলে সেটা বডির বাইরের জিনিস। এনিথিং ফরেন, এনিথিং বডির বাইরের জিনিস তাকে অ্যাটাক করতে হবে, না হলে সে বডির ক্ষতি করবে। এটা হচ্ছে তার সোজামাটা ট্রেনিং। ঠিক। বাচ্চা ভূমিষ্ঠ হলো, সে এক্সটার্নাল জিনিসে এক্সপোজড হলো, সেটা জীবাণু বিভিন্ন জিনিস, সে ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হলো। এবং সে সবসময় ওই ঠিক যেমন পুলিশ পাহারা দেয়, পেট্রোলিং করে, সেরকম কিন্তু এই সিস্টেমটা বাইরে থেকে দেখতে পাওয়া যায় না। সেটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আপনি জানেন যে হার্ট কোথায়, লাংস কোথায়, কিডনি কোথায়, কিন্তু ইমিউন সিস্টেম এমন একটা সিস্টেম যেটা ব্লাডের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো ঠিক ব্লাডের মধ্যেও সে পুলিশ যেরকম পেট্রোলিং করে ওরকম পেট্রোলিং করছে থ্রু আউট বডি। লড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং যেখানে যা ও গোলমাল দেখছে সে জায়গাটা ও ঠিক পুলিশের কাজের মতনই একই রকম করছে। এইবারে বডি তো সবসময় একটা সেলফ রিনিউয়াল হচ্ছে, কোষগুলো ভাঙছে, তৈরি হচ্ছে, নতুন কোষ তৈরি হচ্ছে। এই কমপ্লেক্স প্রসেসটার মধ্যে যদি কখনো কোনো সময় এমন কিছু একটা ঘটলো বিচ্যুতি, যেটার জন্য একটা, এগুলো তো সব ছোট ছোট প্রোটিন দিয়ে তৈরি, এই প্রোটিনটা তৈরির কোথাও একটা প্রসেস যদি সমস্যা হয়, তাহলেই বডি সেটাকে ফরেন হিসেবে ধরবে, কারণ ও ওটাকে ওরমভাবে দেখতে অভ্যস্ত নয়। যেটা যেরমভাবে দেখতে অভ্যস্ত নয় সেরকম দেখালেই ও ফরেন বলে মনে করবে এবং তাকে অ্যাটাক করবে। এবার এই প্রোটিনগুলো নর্মালি কিন্তু বডি সবসময় কিছু তৈরি হয়, ত্রুটি বিচ্যুতি সবসময় হয়, কিন্তু বডির একটা ন্যাচারাল প্রসেস থাকে, সেই প্রসেসে ওটাকে ক্লিয়ার করে ফেলে। এই ক্লিয়ারিং প্রসেসটা যদি কোথাও গিয়ে সমস্যা হয় এবং ওগুলো যদি বডিতে ঘুরতে থাকে, তখনই অটোইমিউন সিমটম হয়। তাহলে যেটা বোঝা গেল, যেহেতু মূল সমস্যাটা ইমিউন সিস্টেমে, এটা এমন একটা সিস্টেম কোনো জায়গার মধ্যে রেস্ট্রিক্টেড নয়, পুরো বডির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তার মানে সিমটমটার কোনো রেস্ট্রিকশন নেই। আচ্ছা, এই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো জায়গায় সিমটম নিয়ে আসতে পারে। হ্যাঁ। লুপাস স্পেসিফিক্যালি আমরা ভীষণভাবে আলোচনা করতে চাই এই কারণে, যে কটা অটোইমিউন ডিজিজে মানুষের মৃত্যু ঘটতে পারে লুপাস তার মধ্যে একটা। আচ্ছা।
এবং যেহেতু এটা সাধারণভাবে কম বয়সী মহিলাদের হয়, সেজন্য ভীষণ একটা ক্রিম অফ দ্য সোসাইটিকে আমরা যদি মানে এটা না রিকগনাইজ করতে পারি হুম, অসুখটা, হুম। তাহলে একটা ক্রিম অফ দ্য সোসাইটিকে আমরা হারাবো। মানে আপনি বলছেন কম বয়সী মহিলাদের মানে এক হচ্ছে যে মহিলাদেরই কি বেশি হয়? মানে প্রথমত সেই প্রশ্নটা করি। মানে এটা কি পুরুষ এবং মহিলার মধ্যে যদি অনুপাত ভাবি তাহলে কি সেটা মহিলাদের বেশি হচ্ছে মানে লুপাস? ইন জেনারেল হুম। সমস্ত অটোইমিউন ডিজিজই মহিলাদের বেশি হয়। ওকে, দিস ইজ লু নাম্বার 1। হ্যাঁ, তার মধ্যে লুপাস এমন একটা অসুখ হ্যাঁ। সেখানে মহিলাদের হওয়ার রেশিওটা অনেক বেশি। মানে অলমোস্ট প্রায় ৯-১০ জন মহিলা হলে ১ জন পুরুষ হবে। এইরকম 9 to 10:1 এই রেশিও। এই রেশিওতে হয়। সেটা কেন? সেটা কি বিকজ অফ দ্য হরমোনাল স্ট্রাকচার মানে কি কারণে সেটা মাল্টিপল মেয়েদের? তার মধ্যে হ্যাঁ। একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর থাকে। আচ্ছা। মানে যেমন মহিলাদের দুটো এক্স ক্রোমোজোম থাকছে। হুম। এই দুটো এক্স ক্রোমোজোম থাকার জন্য কিছুটা প্রণ হচ্ছে। আচ্ছা। হরমোনাল ফ্যাক্টরস যেগুলো আছে ইস্ট্রোজেন থাকার জন্য হুম। এই ইস্ট্রোজেনটা বিভিন্নভাবে ইমিউন সিস্টেমকে মডুলেট করে। আচ্ছা। তো সেটা একটা রিস্ক ফ্যাক্টর দাঁড়ায়। তো এই দুটোর জন্য এরা অনেক বেশি প্রোন ফর সমস্ত অটোইমিউন ডিজিজ ইনক্লুডিং লুপাস। এবারে আপনি বলছেন যে অল্প বয়সেই একটি মেয়ের একজন মহিলার এই সিম্পটমস গুলো দেখা দিতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে ডক্টর যে এই সিম্পটমস গুলো এমন কিছু যা চট করে আমাদেরকে কিন্তু খুব গভীর চিন্তায় ফেলছে না। তো কিভাবে মানে কাউকে যদি আমরা সচেতন করার চেষ্টা করি মানে কিছু একটা ট্রিগার থাকবে যেখান থেকে আমাকে বুঝতে হবে যে না এটা আমার স্বাভাবিক জ্বর নয় বা এটা আমার স্বাভাবিক ত্বকের সমস্যা নয়। আমরা ১ম এ তাহলে এটা আলোচনা করে নিই মানে ইউজুয়ালি কি সিম্পটম নিয়ে একেবারে লুপাস হ্যাঁ। ১ম এ ডক্টর আমরা উপসর্গগুলো বুঝি। উপসর্গগুলো বুঝতে গেলে মানে সমস্ত অটোইমিউন ডিজিজের একটা কমন ম্যানিফেস্টেশন হচ্ছে জয়েন্টে ব্যথা। এবারে জয়েন্টে ব্যথা কোন জয়েন্টের ব্যথাটা বুঝবো যে অটোইমিউন ডিজিজের জন্য? আ এইগুলো সাধারণভাবে হাতের পায়ের ছোট, ছোট জয়েন্টগুলো বা রিলেটিভলি বড় জয়েন্ট সবই এফেক্ট করতে পারে। আচ্ছা। কিন্তু যে জয়েন্টের ব্যথা রেস্ট করলে বাড়ছে, মানে সকালে ঘুম আচ্ছা। থেকে ওঠার সময় সবথেকে বেশি কষ্ট দিচ্ছে। ঘুম থেকে ওঠার সময় মনে হচ্ছে হাতগুলো আড়ষ্ট হয়ে থাকছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর আস্তে, আস্তে মুভ করলে মনে হচ্ছে একটু ফ্রি হচ্ছে। সো রেস্ট করলে যে পেন বাড়ছে এবং অ্যাক্টিভিটিতে কমে যাচ্ছে, সেইগুলো কোনো না কোনোভাবে ইমিউন সিস্টেমের ত্রুটি বিচ্যুতির জন্য এই ধরনের জয়েন্ট সিম্পটম গুলো হয়। ওকে। লুপাস যেটা বললাম আমরা আলোচনার মধ্যে যে বডির যেকোনো জায়গায় এফেক্ট করতে পারে। আমরা সেই অর্থে লুপাসকে প্রোটোটাইপ অফ অটোইমিউন ডিজিজ বলি। মানে এই প্র্যাকটিক্যালি বডির সমস্ত অর্গান এফেক্ট করতে পারে। তো আমরা যদি মানে মাথার চুল থেকেই প্র্যাকটিক্যালি ধরি, লুপাসের একটা খুব কমন সিম্পটম হচ্ছে হেয়ার ফল। সো হঠাৎ আচ্ছা। করে এক্সেসিভ এক্সেসিভ হেয়ার হেয়ার ফলটাও ফল। একটা লুপাসের ইনিশিয়াল সিম্পটম হতে পারে। আচ্ছা। তারপরে আমি যদি মানে স্কিন যেটা একটা বিশাল বড় অর্গান সেখানে হুম, স্কিনে বিভিন্ন হুম। ধরনের র‍্যাশ হয়। যেটা লুপাসের সাথে খুব কমন লুপাস নামটা এবং এগুলোর সাথে একটা বাটারফ্লাই র‍্যাশ হয় নাকের উপরে এবং চিকসে। যেটা মূলত এই পার্টটা। ওই এই পার্টটাতে হয়। পার্টটা। ওকে। কিন্তু যেহেতু আমাদের ইন্ডিয়ান পপুলেশনের মেজরিটি ডার্ক কমপ্লেক্সন হুম। সেজন্য ক্লাসিক্যাল এরকম বাটারফ্লাই র‍্যাশ আমরা সবসময় পাই না। ওকে। আবার যদি একটু পাহাড়ি এলাকায় যান মানে ধরুন হিমাচল প্রদেশ যান বা হ্যাঁ, হ্যাঁ, এদিকে হ্যাঁ। দার্জিলিং এ যান যেখানে একটু ওয়েদার কমপ্লেক্সন একটু ফেয়ার হ্যাঁ, এবং সেখানে ঠান্ডা বেশি হ্যাঁ, ঠান্ডা হয়তো। বেশি। সেইখানে আবার খুব ওইরকম ক্লাসিক্যাল র‍্যাশ ওকে। গুলো খুব ভীষণভাবে দেখতে পাওয়া ঠিক, যায়। ঠিক, ঠিক। এছাড়া স্কিনে বিভিন্ন ধরনের র‍্যাশ হতে পারে। মানে হাতে পায়ে বিভিন্ন মশা কামড়ানোর মতন ছোট, ছোট দানার থেকে শুরু করে হুম। বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের স্কিন র‍্যাশ হতে পারে। ওকে। একটা ভীষণ কমন সিম্পটম হচ্ছে মুখের মধ্যে ঘা হওয়া, স্পেশালি তালুতে ঘা হওয়া। আচ্ছা, আচ্ছা। তো এবং মুখ শুকিয়ে যাওয়া। এই গেল স্কিন রিলেটেড ব্যাপার। হুম, যদি আমি আ বাকি উপর থেকে ধরি হুম। ধরুন আ ব্রেন যদি ধরি আ খুব কম বয়সে স্ট্রোক একটা লুপাসের সিম্পটম হতে পারে। বিভিন্ন আচ্ছা, ধরনের সাইকিয়াট্রিক আচ্ছা। সিম্পটম নিয়ে লুপাস প্রেজেন্ট করতে পারে। দেন চোখ এফেক্ট করার টেনডেন্সি থাকে। চোখ ড্রাই হয়ে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া, হুম, চোখে বিভিন্ন হুম। ধরনের ইনফ্লামেশন নিয়ে লুপাস প্রেজেন্ট করতে পারে। লাংস এফেক্ট করে লুপাস বুকের মধ্যে জল জমে যাওয়া। একটা সময় ছিল যখন এই হুম, অসুখগুলো সম্বন্ধে এত ভালো ধারণা ছিল না হুম, মানুষের। হুম। সেই সময় বেশিরভাগ ক্ষেত্রেই এই লুপাসের জন্য লাংসে জল জমলেও সেটা টিবি বলে চিকিৎসা করা হতো। যখন এই অসুখগুলো ডায়াগনোসিসের হয়তো ফেসিলিটিস ছিল না। ধরুন আজ থেকে আচ্ছা, ৩০, ৪০, ৫০ বছর আগে। আচ্ছা। তো মানে অনেক এক্সিস্টেন্স ছিল ক্ষেত্রেই কিন্তু বোঝা যেত বোঝা না যেত হয়তো। না। তো এগুলো সব টিবি বলে চিকিৎসা হতো যে বুকে হুম, জল জমেছে মানেই টিবি। তো লুপাসের বুকে জল জমে যায় ভীষণভাবে। ইভেন লাংসের যে টিস্যু গুলো আছে সেই হুম। টিস্যু গুলোও সাংঘাতিকভাবে এফেক্ট করে এবং সেটা ভীষণ একটা মেডিকেল এমার্জেন্সি যদি লাংসের টিস্যু এফেক্ট করে লুপাসের জন্য। আচ্ছা। দেন হার্ট এফেক্ট করার টেনডেন্সি ভীষণ থাকে। মানে হার্টের যে মাসল গুলো আছে সেই মাসল গুলো এফেক্ট হয়ে মাসল গুলো পাম্পিং ক্যাপাসিটি কমিয়ে দেয়। হার্ট অ্যাটাক হওয়ার কম বয়সে টেনডেন্সি থাকে লুপাসে।
তার মানে ডক্টর এই যে আপনি বলছেন যে মানে ওপর থেকে আপনি একদম একেবারে মানে যেটা শুরু করে ওপর থেকে নিচ অব্দি কোনো অর্গান বাদ নেই আর কোনো কি। অর্গান বাদ নেই। এবারে এই যে ধরুন কারোর লাঙে এরকম সমস্যা হলো বা র্যাশের কথা বা আপনি যেটা বললেন চোখ লাল হয়ে যাওয়া, চোখ ড্রাই হয়ে যাওয়া। আমি বলছি যখন কেউ ডায়াগনোসিস এ যাচ্ছেনও তখনও কি এটা ঘটে থাকে যে হয়তো চিকিৎসক সেই মুহূর্তে তিনিও এটা বুঝতে পারছেন না যে এই ব্যক্তিটি লিউপাসে আক্রান্ত? এটাও কি সম্ভব? এটা হতে পারে। আ আ মানে আরো ২ একটা যেমন ধরো লুপাসে কিডনি এফেক্ট হওয়ার টেনডেন্সি এটা ভীষণ বেশি থাকে। আচ্ছা। আবার আরেকটা এক্সট্রিমে ব্লাড কমে যাওয়া। মানে এমন একটা বাচ্চা মেয়ে ১ম তার মেনার্কি শুরু হলো মানে হুম। সেইখানে হঠাৎ করে সে মেনস্ট্রুয়াল ব্লিডিং হঠাৎ করে খুব বেশি হচ্ছে। আচ্ছা। সেটাও লুপাসের জন্য প্লেটলেট ভেঙে যায়। তার জন্য ওটা নিয়েই ১ম প্রেজেন্ট করতে পারে যে শুধু মেনস্ট্রুয়েশন ওকে। ব্লিডিং বেশি হচ্ছে। আচ্ছা। হঠাৎ করে বারবার হিমোগ্লোবিন কমে যাচ্ছে, কোনো কারণ পাওয়া যাচ্ছে না। তাকে বারবার ভর্তি করে ব্লাড দিতে হচ্ছে। হুম। এবার অনেক ক্ষেত্রে কি হয় একদম পেরিফেরি তে যেটা সমস্যা হয়, যেহেতু অ্যাওয়ারনেসটাও ভীষণ কম, হুম। আ ব্লাড কমে গেলে তাকে ব্লাড দিয়ে দেওয়া হলো। সে কিছুদিন ভালো থাকলো, আবার এই ধরনের একই ধরনের সমস্যা। তো তোমার যেটা ভীষণ জরুরি পয়েন্ট যে এত রকম সমস্যা বুঝবো কি করে? মানে কোনটা হলে হুম, ভাবতে হুম। শুরু করব লুপাস। তো আমরা বলি যে যদি কোনো সিম্পটম বারবার আসছে এবং হুম। সেটার কোনো কারণ পাওয়া যাচ্ছে না, সে সাপোজ ধরো একটা মানুষের এই ব্লাডই লাগছে। রক্ত কমে যাচ্ছে যার জন্য বারবার ব্লাড দিতে হচ্ছে। বেশ। এটা যদি কারণ না খুঁজে পাওয়া যায় তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও ইমিউন সিস্টেমে একটা সমস্যা থাকতে পারে। আচ্ছা। বা জয়েন্টে পেইন হচ্ছে সেটা বারবার আসছে। হুম। কিছুদিন ও হয়তো ব্যথার ওষুধ খেয়ে নিল, কিছুদিন ভালো থাকলো। যেটা আমাদের হুম। ইউজুয়ালি একবারই ব্যথা হলে যে সঙ্গে, সঙ্গে কেউ দেখাতে যাচ্ছে না। একেবারেই, হ্যাঁ। দোকানে গিয়ে বললেই ২ টো ব্যথার ওষুধ দাদা দিন বলে সে একটা একটা হয়তো কিছু একটা পেইন কিলার দিয়েই কিছু দিলেন। একটা পেইন কিলার, খুব বেশি ব্যথা বললে একটা স্টেরয়েডও দিয়ে দিতে পারে। সেই। তো সেক্ষেত্রে ব্যথাটা চটজলদি একটা আরাম পেয়ে গেল। কিন্তু সেই ব্যথা যদি বারবার ঘুরে, ঘুরে আসছে এবং সকালে ঘুম থেকে ওঠার সময় বেশি সমস্যা করছে, তাহলে বুঝতে হবে ইমিউন সিস্টেমে কোথাও না কোথাও সমস্যা আছে। আচ্ছা। এবং লুপাস এমন একটা অসুখ, ও যদি না ট্রিট হয় খুব বেশি দিন কিন্তু একটা অর্গানে লিমিটেড থাকবে না। তো একসাথে যদি অনেকগুলো অর্গানের সমস্যা আছে, একই মানুষের স্কিনে একটা র্যাশ বেরোচ্ছে, তার মুখে একটা ঘা হচ্ছে, তার জ্বর আসছে, সেই জ্বরটার কোনো কারণ পাওয়া যাচ্ছে না। এরকম আচ্ছা। আমরা বহুবার দেখেছি, আচ্ছা। মানে বহুদিন ধরে যে টাইফয়েড হয়েছে বলে চিকিৎসা হচ্ছে, বারবার জ্বর হচ্ছে, ভর্তি হচ্ছে, অ্যান্টিবায়োটিক নিচ্ছে, টাইফয়েড হচ্ছে বলে, হ্যাঁ। এবং এবং তখনকার মতো সেরেও যাচ্ছে। তখন টেম্পোরারি সারছে, হ্যাঁ। আবার কিছুদিন পরে, কারণ ন্যাচারাল আচ্ছা, কোর্সেই ও ওরকমভাবে আচ্ছা। ওঠানামা করতে থাকে। তার মানে এটা একটা বিষয় যে যেকোনো সমস্যা, যেকোনো অসুখ যদি সেটা বারবার ঘুরে, ঘুরে আসতে থাকছে তাহলে সেটা একটা লক্ষণ। সেটা একটা মানে পয়েন্ট সচেতন অফ হতে হবে। সাসপিশন। হ্যাঁ, মানে একই অর্গানে বারবার হুম। হচ্ছে বা একসাথে অনেকগুলো অর্গান হচ্ছে। আমরা বলি সাধারণভাবে একটা হুম। মানুষের হুম। একসাথে ৫টা ৬টা অসুখ হয় না। মানে জ্বরটা একটা কারণে হলো, গাঁটে ব্যথা একটা কারণে হলো, স্কিনের র্যাশটা আরেকটা কারণে হলো। ঠিক, ঠিক। এইটা হওয়ার সম্ভাবনা ভীষণ, ভীষণ কম আরকি, এক্সেপশনালি রেয়ার। ওকে, তো কোনো না কোনোভাবে এরা কানেক্টেড, ওকে। এবং এই কানেকশন গুলো এমন একটা, এগুলো সবকটা তো আলাদা, আলাদা অর্গান হয়ে গেল। হুম। তাহলে স্কিনের আলাদা অসুখ, জয়েন্টের আলাদা অসুখ, লাংসের আলাদা অসুখ, হার্টের আলাদা অসুখ হওয়ার থেকে এমন কোনো দিয়ে কানেক্টেড, সেই কানেকশনটা একটা জায়গাতেই আছে, সেটা হচ্ছে ইমিউন সিস্টেমে। ওকে, ওকে। তাহলে ইমিউন সিস্টেমে একটা কোথাও সমস্যা হতে হবে, যার জন্য হুম। এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। এবারে ডক্টর ন্যাচারালি যে আ যিনি এই সমস্যায় ভুগছেন তিনি আপনাদের কাছে আসার পর এটার চিকিৎসা কি হয় এক? আর দ্বিতীয়ত মানে এটাকে বেয়ার করাও হয়তো অত সোজা নয় রোগীর পক্ষে। হ্যাঁ? তো ১ম এ আমি জিজ্ঞেস করি যে এটাকে কিভাবে মানে আপনি চিকিৎসক হিসেবে এর কি ট্রিটমেন্ট সম্ভব? কতটা একজন রোগী তাতে রিঅ্যাক্ট করেন? এবং আপনি যেটা বলছিলেন যেটা ফেটাল হয় আ সেটাই বা কতটা আটকানো যায় একজন আ মানে আক্রান্ত ভীষণ, রোগীকে? ভীষণ এনকারেজিং এখনকার স্ট্যাটিস্টিক্স আরকি। মানে আজ থেকে ১৫-২০ বছর আগের আ যদি ডেটা দেখো বিশ্বজুড়ে, আম ৫ বছর বেঁচে থাকার যে হার সেটা মোটামুটি ৫০-৬০% ছিল। আচ্ছা। সেটা এখন ডিটেক্টেড হওয়ার পরে। ডেটা হওয়ার পরে। আচ্ছা। সেটা এখনকার দিনে এসে ১০ বছরের বেশি, মানে ১০ ওকে। বছরের বেশি ইন দ্য সেন্স বলছি, এমন নয় যে ১০ বছর বাঁচবে। হুম, হুম, হুম। মোর দ্যান 10 ইয়ার্স, কারণ প্রত্যেক এগুলো তো মানে বিভিন্ন স্টাডি করে দেখা হয়। স্টাডির একটা লিমিটেশন থাকে। ওরা একটা ৫ বছরের ডেটা দেখলো, ১০ বছরের ডেটা দেখলো। হুম। সেখানে ১০ বছরের বেশি লনজিভিটি লাইফ এক্সপেক্টেন্সি দেখা গেছে এখন, যেটা ৫০-৬০ ভাগ ছিল সেটা দাঁড়িয়ে এখন ওকে, ৯৫ এ দাঁড়িয়েছে। ওকে। তো সেখানে, এবং এইটার মূল ক্লু কিন্তু যত আর্লি অসুখটাকে ডায়াগনোসিস করা যাবে। হুম। যত আর্লি ডায়াগনোসিস করা যাবে, কারণ এখনকার দিনে ভীষণ ভালো, ভালো ট্রিটমেন্ট অপশন চলে এসছে।
যত আর্লি ডায়াগনোসিস করা যাবে তত তোমার অসুখটাকে ওয়েল কন্ট্রোল রাখা যাবে এবং হুম। সারা জীবন সে নর্মাল লাইফ লিড করতে পারবে, অ্যাবসলিউটলি নর্মাল লাইফ লিড করতে পারবে। একটা সময় ছিল, যেহেতু বললাম যে ভীষণ ইম্পর্টেন্ট এজ গ্রুপ, কারণ এটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ। অ্যাবসলিউটলি, তো অ্যাবসলিউটলি। এইখানে তোমার একটা সময় ছিল লুপাস হওয়া মানে বলে দেওয়া হতো যে লুপাস হলে বাচ্চা নেওয়া যাবে না। হুম। তাহলে মানে একজন মহিলার তিনি তার গর্ভধারণের ক্ষমতা বা তার সেক্স লাইফ এই হ্যাঁ। সবটাই ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সত্যি আছে? না, নেই, নেই। নেই। কিন্তু একটা সময় যেহেতু চিকিৎসার এই হুম। উন্নতি ঘটেনি, হুম। সেজন্য বাচ্চা ক্যারি করতে পারতো না। আচ্ছা। কারণ সেই সময় সেই ধরনের আচ্ছা। ওষুধের অপশন ছিল না যে ওষুধগুলো দিয়ে বাচ্চা ক্যারি করতে পারবে। হুম। সেই ধরনের ওষুধের অপশন ছিল না যে ওষুধগুলো নিলে নরমাল প্রেগন্যান্সি আউটকাম হতে পারে। আচ্ছা। কিন্তু আজকের দিনে একজন মহিলা মানে সে নরমাল লাইফ লিড ইন দ্য সেন্স তার বিয়ে, তার বাচ্চা, কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই। শুধুমাত্র একটু প্ল্যান করে করতে হবে, অসুখটা ঠিক মতো নিয়ন্ত্রণে রাখতে হবে। ঠিকমতো নিয়ন্ত্রণে রাখলে সবকিছুই নরমালি সম্ভব। অ্যাবসলিউটলি সবকিছু নরমালি সম্ভব। আমি ১ম এই বিষয় সম্পর্কে যেটা আমার ধারণা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে সচেতনতা ১ম। দ্বিতীয়ত হচ্ছে সঠিকভাবে চিকিৎসকের কাছে গিয়ে পৌঁছনো। এবারে এই যে এটা তো একটা prolonged ট্রিটমেন্ট। তো মানে এই পুরো সময়টা আপনি বলছেন যে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। কিন্তু একজন মানুষ তার যে শারীরিক সমস্যাগুলোকে নিয়ে চলছেন, কতটা স্বাভাবিক জীবনযাপন সত্যি সম্ভব ১ আর ২ এটার একটা মানসিক ধাক্কাও তো সেই মানুষটি পাচ্ছেন এবং তার পরিবারবর্গও পাচ্ছেন। তো এটাকে মানে হাউ টু হ্যান্ডেল এটা অত সোজা নয়। মানে যতটা সোজাভাবে হয়তো আমরা আলোচনা করছি একদম। একজন মানুষের পক্ষে বোধহয় সেটা একদম, অতটা সোজা একদম, নয়। একদম, একদম। মানে সাইকোলজিক্যাল স্ট্রেসটা তো ভীষণ রকম। মানে যখন ১ম ডায়াগনোসিস হয় বা ১ম জানতে পারে, তখন itself ওই ট্রমাটা কাটিয়ে উঠতে বেশ কয়েক মাস লেগে যায় যে এমন একটা অসুখ। এবং এখন বা সুবিধা বা অসুবিধা দুটোই বলতে পারো যে ইন্টারনেট হওয়ার, ইজি অ্যাক্সেস হওয়াতে সবকিছু সম্বন্ধে, এবং ইন্টারনেট এমন একটা জায়গা তুমি যেমন দেখতে চাইবে ও তেমন দেখাবে। মানে অ্যাবসোলিউটলি হ্যাঁ। আমার যে তুমি যদি দেখতে চাও লুপাসে বেঁচে থাকবো, বলবে হ্যাঁ বেঁচে থাকবে। তুমি যদি লুপাসে কালকে মরে যাবো, বলবে কালকে মরে যাবে। তো মানে এই সঠিক জ্ঞান হ্যাঁ, এবার পাওয়াটাও সেইটা তো জরুরি। পেশেন্টের পক্ষে ছাঁকা মুশকিল ঠিকই, যে ঠিকই, কোনটা সত্য ঠিকই। কোনটা মিথ্যা। হুম, এবারে ১ম এই নেগেটিভ থটস গুলো আসে। আমি দেখতে চাই যে খারাপ কি হতে পারে। যখন খারাপ হুম, দেখতে চাও, ও খালি খারাপই দেখাবে তোমাকে লিস্ট ধরে। হুম, তো সেইটা একটা ভীষণ ডিপ্রেশনের কারণ। ডেফিনিটলি আমার ধারণা প্রত্যেকটা মানুষ যাদের কোন মানে লুপাস ডায়াগনোসিস হয়েছে প্রত্যেকেই গেছেন। সেইজন্য লুপাস রোগীদের জন্য আমরা আরো সোশ্যাল সাপোর্টটা অনেক বেশি জরুরি। ওকে। ফ্যামিলিয়াল সাপোর্টটা অনেক বেশি জরুরি। এবং এটার জন্য কিন্তু সোসাইটির অ্যাওয়ারনেস না হলে হবে না। আমি তোমাকে ঘটনা বলি, ঘটনা আমি বহু জায়গায় বলেছি। হুম, আজ থেকে ৮-১০ বছর আগের ঘটনা। লুপাসে যেহেতু ভীষণভাবে স্কিন র‍্যাশ হয়, মানে কারো এত এক্সেসিভ র‍্যাশ হয়, হুম, মাথার চুল একদম উঠে যায়, পুরো মুখে ঘা, এই ধরনের মানে আচ্ছা, এত আচ্ছা। একটা এক্সট্রিম হুম, সিচুয়েশন তৈরি হয়। এক ভদ্রমহিলা জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন। তাকে যখন আমরা জিজ্ঞেস করলাম জ্বরের কারণ, লুপাসের জন্য জ্বর হতে পারে, অন্য ইনফেকশন কিছু আছে কিনা তাকে জিজ্ঞেস করা হলো, কোনো টিবির রোগীর সম্মুখীন হয়েছে কিনা রিসেন্ট টাইমসে। হুম, তো সেটা আমাদের মেডিকেল হিস্ট্রি একটা পার্ট হিসেবে পড়ছে। তিনি ভীষণ কনফিডেন্টলি বললেন যে, "না, আমি কোনো টিবির এক্সপোজার নেই।" মানে আমার আচ্ছা, কিরকম একটা শকিং লাগলো যে ভীষণ গ্রাম্য মহিলা আচ্ছা। কথাটা বুঝলেন, বুঝে এত প্রম্পটলি উত্তর দিলেন যে কোনো এক্সপোজার নেই। আমার তখনই সন্দেহ হলো যে এত প্রম্পটলি উনি বললেন কি করে এবং এত ডেফিনিটলি কি করে বললেন? আমি বললাম, "তুমি এরমভাবে বললে কি করে? তুমি কি করে জানো যে?" বলল, "না, আমাকে গ্রাম থেকে আলাদা করে দিয়েছে।" তো আচ্ছা, সোসাইটির আচ্ছা। ধারণা নেই। হুম, সোসাইটির ওই র‍্যাশটাকে দেখে মনে হয়েছে কুষ্ঠর মতন কোনো একটা অসুখ হবে। যার জন্য তাকে গ্রাম থেকে আলাদা করে দিয়েছে। যার জন্য সে কনফিডেন্ট যে আমার আশেপাশে কেউ থাকে না, আমার হুম, কোনো এক্সপোজার নেই। হুম, তো সোসাইটির অ্যাওয়ারনেস না থাকলে রোগী ভালো থাকা মুশকিল। কারণ বাই নেচার আমাদের অ্যাডভাইস দেওয়ার একটা ভীষণ নেচার থাকে আরকি। আমি লুপাস কি জানি না। কিন্তু আমি তাকে ২ টো অ্যাডভাইস দিয়ে দিলাম। "ও বাবা, এটা খাস না।" এই যে ওষুধ খাওয়াটা নিয়ে আমাদের একটা ভীষণ ডিফিকাল্টিস হয়। কারণ এইটা নিজেকে কনভিন্স করা পেশেন্টের পক্ষে ভীষণ ডিফিকাল্ট যে একটা অসুখ সারা জীবন নিয়ে থাকতে হবে এবং সেটা নিয়ে ভালো থাকতে গেলে একটা ওষুধ খেতে হবে সারা জীবন। হুম, সারা জীবন ওষুধ খাওয়াটা বোধহয় ডিফিকাল্ট নয়। যেহেতু আবার এখানে সোসাইটির রোল চলে আসছে। একটা মানুষের যার থাইরয়েড হচ্ছে, সুগার হচ্ছে, সে কিন্তু ২য় বার চিন্তা করছে না কতদিন ওষুধটা খাবো। ঠিক কথা। সে হ্যাঁ, সারা জীবন জানে হ্যাঁ, ওষুধটা হ্যাঁ, খাচ্ছে। কারণ হ্যাঁ, তার ৫ টা বন্ধু থাইরয়েড ওষুধ খাচ্ছে। হ্যাঁ। আরো কারণ এটা একটা কমন কিছুর মধ্যে পড়ল। এটা যখনই কমন নয় তখনই তার ওই হুম, হিন্ড্রেন্সটা আসছে যে আমি তো একা ওষুধ খাচ্ছি, তাহলে আমার কি হবে? এবং ঠিকই। প্রত্যেকটা মানুষ তার আশেপাশে যারা অসুখটা সম্বন্ধে একটা লাইনও জানে না, তাকে অ্যাডভাইস দিচ্ছে যে ওষুধগুলো খেও না, তাহলে লিভার নষ্ট হয়ে যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে, এই হবে। সেইজন্য তারও মনে, মনে প্রতি মুহূর্তে একটা ভয় হচ্ছে যে হুম, তাহলে কি করব, ওষুধটা হুম, খাবো না। এবং যেহেতু সোসাইটির অ্যাওয়ারনেস নেই, আ
আজকের দিনে কি কারোর ডায়াবেটিস থাকলে বা থাইরয়েড থাকলে বিয়ে হতে অসুবিধা হয়? একেবারেই এটা একটা Normal. আবারও যেহেতু নর্মাল নর্মাল। কোথাও কিন্তু গিয়ে লুপাস হলে তার বিয়ে হতে হয় না। হ্যাঁ এবং আমরা এটা একটা extra রিসেন্ট pressure তার উপরে। টাইমসে যতগুলো ডেথ এক্সপেরিয়েন্স করেছি লুপাসের, হুম মেজরিটি ক্ষেত্রে বিয়ে করতে গিয়ে সেই মেয়েটি ওষুধ বন্ধ করে দিয়েছে, কারণ সে মানে ডিক্লেয়ার করবে না অসুখ আছে বলে, এবং সেখানে গিয়ে তোমার যখন ওষুধ আচ্ছা। সব বন্ধ করে দিয়েছে, একদম সব অর্গান একসাথে এফেক্টেড হয়ে অ্যাগ্রেসিভলি সেটা অ্যাগ্রেসিভলি ব্যাপারটা এফেক্ট বেড়ে হয়ে তার গেছে। মৃত্যু ঘটেছে। এর জন্য কিন্তু সোসাইটির রেসপন্সিবল। সোসাইটি যদি না এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে, অবশ্যই সোসাইটির যদি অ্যাওয়ারনেস না থাকে, তাহলে এদের ভালো থাকাটা খুব ডিফিকাল্ট। সেই জন্য এদের ভালো থাকার জন্য আমরা 10th মে লুপাস ডেতে আমরা প্রচুর লুপাস রোগীদেরকে একসাথে জড়ো করে তাদেরকে আচ্ছা। একে অন্যের সাথে আলাপ করি যে তুমি একা নও, এরকম শয়ে শয়ে হাজারে হাজারে এরকম লুপাস অবশ্যই। পেশেন্ট আছে, এই লড়াইতে প্রত্যেকেই রয়েছে প্রত্যেকে ওদের রয়েছে সাথে। এবং তারা ভালো আছে, একদম এবং তারা এক একজন এক এক জায়গায় বিভিন্ন বড় বড় জায়গায় কাজ করছে, তারা নর্মাল লাইফ লিড করছে, তাদের বাচ্চা হয়েছে। তো সেইভাবে একটা জেনারেল সোসাইটাল অ্যাওয়ারনেস এবং নিজেদের কনফিডেন্স বিল্ড আপ করা ভীষণ হয়। ভীষণ তো জরুরি এটা ভীষণ জরুরি। জরুরি যেটা বললেন ডক্টর, সত্যি তাই আমরা নিজেরাও যেরকম জানলাম, এবং যদি ধরুন কেউ আপনার আশেপাশে আক্রান্ত, তাকেও আপনি কিভাবে তাকে আরো সাহস দিতে পারেন সেটা করবেন। আমাদের কাজ বোধহয় সেটাই, এবং অফকোর্স নিজের সম্পর্কে সচেতন হন। নিজের শরীর সম্পর্কে আমরা সত্যি এখনো অনেক কম জানি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর আমাদের সাথে থাকার জন্য। এরকম আরো অনেক প্রশ্ন আপনাদের মনে থাকতেই পারে, যেটা আপনারা নির্দ্বিধায় আমাদেরকে করবেন কমেন্ট বক্সে। আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আবার আরেকদিন এরকমই কোনো একটা সেশনে ডক্টরের সাথে মিট করব। আর অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আমরা যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি, তার বাইরে আরো কিছু থাকলে সেটাও আমাদেরকে জানাবেন। নতুন এপিসোড নিয়ে আবারও আসছি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।